আসসালামু আলাইকুম সকলকে। মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। ইতোমধ্যে আমাদের ১৩টা ক্লাস হয়েছিল। আজকে ১৪ নম্বর ক্লাস। মাঝে কিছুদিন ক্লাস হয়নি বলতে হচ্ছে শনিবার শনিবার ক্লাস হয়নি। আজকে সোমবার ক্লাস হচ্ছে আরকি। মানে শিডিউল অনুযায়ী শনিবার ক্লাস হয় নাই। শনিবার রমজানের একটা বিষয় ছিল, নানাবিধ প্ল্যান, পরিকল্পনা, কখন ক্লাস নিলে ভালো হবে। ভালো-মন্দের একটা ব্যাপার ছিল যে আসলে কোন সময়টা স্টুডেন্টের জন্য কনভেনিয়েন্ট হবে, আবার আমার জন্য কোন সময়টা ভালো হবে। সর্বোপরি আসলে ক্লাসের বিষয়টা ঠিকঠাক করে আমি নিতে পারি নাই আসলে ঐদিন, ঠিক আছে? তো যাই হোক, এখন থেকে আশা করছি যে রেগুলার পড়ানো সম্ভব হবে। আর এই হচ্ছে বিষয়, হ্যাঁ? আর যারা আছো রেগুলার ক্লাস করবা, রেগুলার ক্লাস হবে। আর আজকের ক্লাসে সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করবা। আর ক্লাসগুলো আসলে সবার মন মতো সময় নেওয়া সম্ভব হবে না। ঠিক আছে? আ কারণ হচ্ছে মূল যেটা সমস্যা, আ কারণ একেকজনের রমজান মাসটায় একেকজনের ব্যস্ততা একেক দিকে বেড়ে যাবে। সো এইটা আ খুবই সবারই টাইম মেইনটেইন করাটা সো মাচ ডিফিকাল্ট হয়ে যায়। সো এইখানে এই বিষয়ে কনসিডার করে নিতে হবে। যাদের করা সম্ভব হবে না ক্লাস, তাদের কাজ হচ্ছে রেকর্ড ক্লাস করে নেওয়া। ঠিক আছে? রেকর্ড ক্লাস মেসেঞ্জার গ্রুপে কমেন্টে দেয়া আছে। গ্রুপ থেকে তোমরা ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাস পাবা। ওকে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করবা ক্লাস এবং ক্লাসটা শেয়ার করে দিবা। এটা হচ্ছে ফার্স্ট কাজ, হ্যাঁ? ওকে। অনেকেই যুক্ত হচ্ছ। বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। আর শনিবার ক্লাস হয় নাই, ঠিক আছে? আমি খুব চেষ্টা করব যে সপ্তাহে ৭ দিনই ক্লাস নেওয়ার খুবই চেষ্টা করব। কারণ ৭ দিনে ক্লাস নিলে বইটা যদি খুব দ্রুততার সাথে শেষ হয়ে যায় তাহলে ভেরি ফাইন। হ্যাঁ। ফাহিম, ওয়ালাইকুম আসসালাম অপরাজিতা, থ্যাংক ইউ। ওকে, তোমরা একটু যে কাজটা করবা, জাস্ট একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করতে হবে, ঠিক আছে? আমরা প্রত্যাশিত যে অ্যা ক্লাসে পার্টিসিপেন্ট আ কম হবে, ঠিক আছে? ক্লাসে পার্টিসিপেন্ট আ কম হবে, এটা প্রত্যাশিত। কারণ অনেকেই নিজেদের কাজে অনেক বেশি ব্যস্ত। ঠিক আছে, মেহেদী হাসান জয়, জি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তামান্না আক্তার, কাঠগোলাপ। ঠিক আছে, আমরা লাস্ট ডে তে যতটুকু পড়েছিলাম, আমরা আর্টিকেল শেষ করছিলাম। ঠিক আছে? আর্টিকেলের পরে হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। আসলে এই টপিক খুবই সহজ একটা টপিক, খুবই সহজ একটা টপিক। এইখানে খুব সহজ কিছু বিষয় মাথায় রাখবা। অ্যাডজেক্টিভ এর থেকে ২ এর মধ্যে তুলনা এবং ২ এর অধিকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর যে রূপ ব্যবহৃত হয় তাকে ডিগ্রি অফ কম্প্যারিজন বলে। কম্পেয়ার থেকে কম্প্যারিজন, ঠিক আছে? তো এই কম্পেয়ার আসলে কার মধ্যে হয়? বেসিক্যালি তো ২ জন দরকার হবে, তাই না? তো যখন ২ জনের মধ্যে হবে তখন সেটা কম্পারেটিভ। যখন ২ এর বেশি, হুম? পেইড ব্যাচের কোন বই পড়ানো হবে? পেইড ব্যাচের বিষয়ে অনেকে প্রশ্ন করছে। পেইড ব্যাচে ফার্স্ট অফ অল এই বইটা মাস্টার পড়ানো হবে, ঠিক আছে? মাস্টারের সাথে এই ফ্রি ক্লাসগুলো আর পেইড ব্যাচের মধ্যে পার্থক্য হচ্ছে আলাদা একটা লেকচার শিট থাকবে বেসিক ইংলিশের। ঠিক আছে? মাস্টার বাদেও একটা বেসিক ইংলিশের লেকচার শিট থাকবে। ওইটা ওটা পড়ানো হবে। কারণ বেসিক ধরে আগে পড়ানো হবে। 3rd যে বিষয়টা হচ্ছে ওইখানে সবাই আমার সাথে জুমে কথা বলতে পারবে। ঠিক আছে? আরো ডিটেইলস পড়ানো হবে। কথা বলতে পারবে। এটা এখানের একটা বিশেষ ফ্যাসিলিটিস। হ্যাঁ? কোর্স সম্ভাব্য রোজার মাঝামাঝি সময়ও শুরু হইতে পারে। আবার শেষের দিকেও শুরু হইতে পারে। ঠিক আছে? এইটা আসলে ডিপেন্ড করে আসলে অল অ্যাবাউট সবকিছুই আসলে বিষয়গুলো ডিপেন্ড করবে যে আসলে কখন শুরু হবে, হ্যাঁ? বাট শুধু এখানে মাস্টার পড়ানো হইতেছে সিরিয়ালি, বাট ওইখানে অন্যভাবে পড়ানো হবে এবং আরো ডিটেইলস পড়ানো হবে। আর বেসিক মূল বিষয় হচ্ছে বেসিক লেকচার শিট গুলো পড়ানো হবে খুব ধরে আরো ডিটেইলস এগুলোর, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আর স্টুডেন্টরা প্রশ্ন করতে পারবে। আমার ১৭০ নাম্বার প্রশ্ন ধরার সমস্যা, আমি প্রশ্ন করে জিজ্ঞাসা করতে পারবো যে আমার এই প্রশ্নটার উত্তর চাই, হ্যাঁ? আর এইটা বলতে পারছি না যে রাজশাহীর এক্সামের আগে শেষ হবে কিনা, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি এর যে বিষয়টা খেয়াল করবা, অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে সেটা হচ্ছে পজিটিভ। কম্পারেটিভ হচ্ছে যখন ২ টা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয়। আর সুপারলেটিভ এ হচ্ছে কি? যখন ২ এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয়। ২ এর অধিক ব্যক্তি বা সুপারলেটিভ আর কম্পারেটিভ এর একটা জটিলতা থেকেই যাবে, এই বিষয়টা যদি আমাদের কাছে ক্লিয়ার না হয় যে যখন ২ জনের মধ্যে তুলনা হবে তখন সেটা হচ্ছে
কম্পারেটিভ। আর যখন দুইজন পার হয়ে যাবে, দুই পার হয়ে যাবে, দুইয়ের অধিক হয়ে যাবে, তখন সেটা হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে? যে দেয়ার ইজ মাস টু বি সেইড অন বোথ সাইডস, উভয় পক্ষের ব্যাপারে অনেক কিছু বলার আছে। এটা কোন, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা পরবর্তীতে যাব। চলো নেক্সট যে রুলসটা, সিলেবালের বিষয়টা ডিগ্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সাধারণত এক সিলেবাল অ্যাডজেক্টিভ হয়, এর থেকে কম্পারেটিভের সাথে ইআর যুক্ত হয়, সুপারলেটিভের সাথে ইএসটি। যেমন টল, দেখো এই যে সিলেবাল বিষয়টা হচ্ছে কি, একটা সিলেবাল একবারে যেটা উচ্চারণ হয়। প্রোনাউনের ক্লাস হয়েছে তো? হয়নি, কে বলেছে? প্রোনাউনের ক্লাস হয়েছে, সেকেন্ড বা থার্ড ক্লাসে প্রোনাউনের ক্লাস হয়েছে। দেখো সিলেবালের বিষয়টা খুব এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা মানে সংজ্ঞার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাস্তবতার সাথে মিলিয়ে পড়া। ধরো মানে একবারই যেটা উচ্চারণ করতে পারবা। এখানে কি টল, টল শব্দটা উচ্চারণ করতে আমাদের একবারে উচ্চারণ করছে, এক নিঃশ্বাসে একবারে, হ্যাঁ, মানে অক্ষরের ব্যাপারটা যেরকম আর কি। তো যখন আবার টলটা বাদ দিয়ে আমি একটা শব্দ যদি বেছে যে বিউটিফুল, দেখো বিউটিফুল, বিউটিফুল শব্দ, খেয়াল করো, বিউটিফুল, বিউটিফুল শব্দটা বিউটিফুল, খেয়াল করো, বিউটিফুল যে শব্দটা আছে বিউটিফুল, দেখো তিনবার, তিনটা সিলেবাল আছে এখানে। তো যত সিলেবাল বেশি থাকবে, যখন বেশি সিলেবাল থাকবে তখন এক সিস্টেম, আর যখন একটা সিলেবাল থাকবে তখন দেখো এইটা হচ্ছে পজিটিভ। এই যে টল, টলটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে? এই এই টল হচ্ছে পজিটিভ, এইটা একটা সিলেবাল। এইটার কম্পারেটিভ করার জন্য ইয়ার যুক্ত করে দিতে হবে টলার। আর এই টলারের সাথে যখন এটা সুপারলেটিভ করতে হবে, এই টলের সাথে আবার ইএসটি যোগ করে দিতে হবে, টলেস্ট। ঠিক আছে? যেমন লং, লং এর ইয়ার যুগে লঙ্গার, লঙ্গারের সাথে ইএসটি যুক্ত। মূল কথা হচ্ছে ওয়ান সিলেবাল যখন হবে তখন ইয়ার যুক্ত করে কম্পারেটিভ, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ। ঠিক আছে? এটা খুব কমন এবং খুব বেসিক একটা থিওরি। তোমরা এটা কিভাবে মাথায় থাকবে? কথা হচ্ছে অনেকে এটা বুঝবা না, এখন এত সহজভাবে বলার পরেও বুঝবা না, কারণ এখানে বোঝা অনেকেরই মানে মাথায় ঢুকে নেই এক সিলেবাল কি। যেটা একবারে উচ্চারণ করা যায় সেটি ওয়ান সিলেবাল, ওকে? যেটা একবারে উচ্চারণ করা যায় ওইটি ওয়ান সিলেবাল, ওকে? বাট যেটা একাধিকবার ওটা টু বা থার্ড। মনোডাইট্রাই পলিসিলেবাল, সিলেবালের একটা চ্যাপ্টার আছে, বাট এটা এখানে আলোচনার বিষয় না, ওইটা খুবই বেসিক লেভেলের বাচ্চাদের পড়াশোনা। দেখো 2 নম্বরে হচ্ছে পজিটিভ ডিগ্রি এর শেষে যদি ই থাকলে, এ যে ই থাকলে শুধু আর বা এসটি যোগ করে কম্পারেটিভ করতে হয়। যেমন এখানে একটা শব্দ আছে, ধরো ওয়াইজ, ওয়াইজ শব্দটা কিন্তু পজিটিভ ডিগ্রি। এটা যদি আমি কম্পারেটিভ করি, ওয়াইজ থেকে হয়ে যাবে ওয়াইজার। ওয়াইজের সাথে আমি কি যুক্ত করলাম? একটা আর, তাহলে হয়ে গেল কি কম্পারেটিভ। এখন এটাকে যদি আমি সুপারলেটিভ করি তাহলে হবে ওয়াইজেস্ট। তাহলে কি করলাম আমরা এক্স্যাক্টলি? ওয়াইজটা ছিল মেইন শব্দ, শুধু একটা আর যোগ করে কম্পারেটিভ করলাম, শুধু এসটি যোগ করে সুপারলেটিভ করলাম। ঠিক আছে? এইটা একটা রুলস। এইগুলো কিন্তু খুব সিলি পড়াশোনা, মনে হয় যে এগুলো কোনো পড়াশোনা, বাট এগুলোই ভুল হয় দেখেই তো নাম্বার পায় না পোলাপান, এগুলোই তো জানে না। ওকে? পজিটিভের শেষে ওয়াই থাকলে, তার পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই আই হয় করে কম্পারেটিভের ইয়ার এবং সুপারলেটিভের ইএসটি যুক্ত। এটা খুব মানে খুবই সহজ বিষয়, খুবই সহজ বিষয়, যে যদি পজিটিভের সাথে ওয়াই থাকে, ওয়াইটাকে আই করবা, আই করে তার সাথে ইয়ার যোগ করবা, সুপারলেটিভ করলে ইএসটি যোগ করবে। ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে কোনো পরিবর্তন হয় না। তো এইটার একটা নিয়ম আমাদেরকে এখানে দেখতে হবে, এখানে কোনো নিয়ম দেয়া হয় নাই। ঠিক আছে? মূল কথা হচ্ছে শেষে থাকবে ওয়াই, এবং শেষে থাকবে ওয়াই এবং তার আগে কনসোনেন্ট থাকলে ওয়াইটা আই হয়ে যাবে। আর যদি আগে ভাওয়েল থাকে তাহলে কিছুই হবে না, যেমন থাকবে তেমনই থাকবে। চলো আমরা এইখানে একটা নিয়ম পাইছি, খেয়াল করো। এই যে ওয়াই আছে, দেখুন রুলস দেখো, 3 নাম্বার রুলসটা খেয়াল করো। ওয়াই, এস এইচ ওয়াই, মূল নিয়মটা কি ছিল? শেষে কনসোনেন্ট থাকবে, কে শেষে কনসোনেন্ট ওয়াই আছে, তারপরে কি নিয়ম যে না সরি, শেষে ওয়াই থাকবে, তার আগে কনসোনেন্ট থাকবে। দেখো যে ওয়াই এর, দেখো তার পূর্বে কনসোনেন্ট মানে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট, দেখো এইচ একটা কনসোনেন্ট কিনা, ওয়াই এর পূর্বে এইচ কনসোনেন্ট আছে কিনা। মূল কথা হইতেছে সবার শেষে যেই শব্দটা শেষে, যে শব্দটা শেষে সবার শেষে ওয়াই থাকবে, তার আগে একটা কনসোনেন্ট থাকবে, তখন ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে। এই ওয়াইটা চেঞ্জ হয়ে হবে কি? আই, আই হয়ে যাবে। তারপর কি করতে হবে? ওইটা যদি আমি কম্পারেটিভ করতে চাই, বলছে কি সুপারলেটিভ, সুপারলেটিভ করতে চাইলে বেসিক নিয়মে ইএসটি যোগ করে দিতে হবে, ইএসটি, তো সুপারলেটিভ হলো সাইয়েস্ট।
এই যে শাইয়েস্ট, এই যে ডি নাম্বারটা খেয়াল করো কি চেঞ্জ হয়েছে, সুপারলেটিভের পজিটিভ থেকে সুপারলেটিভে কি চেঞ্জ হয়েছে, ওয়াইটা হয়ে গেছে আই, আর তারপরে ইএসটি যোগ করে দিছে। এখন যদি বলে যে এটা কম্পারেটিভ ফর্মটা কি, কম্পারেটিভ কি হবে, জাস্ট এস ইস ওয়াই, ওয়াইটা আই হয়ে আর হবে, শাইয়ার। ঠিক আছে, বুঝতে পারলে কি ব্যাপারটা? খুব সহজ কিন্তু, বাট জটিলতা কিন্তু এই জায়গাগুলোতে ক্রিয়েট করবে। এই জটিলতা, রাজন ওয়ালাইকুম আসসালাম, এইটা ক্লিয়ার কিনা 3 নাম্বার পর্যন্ত এটা বুঝেছো কিনা তোমরা? আসিফ আর জুমান, অনেকদিন পর তোমার খোঁজ পাওয়া গেল। দেখো 3 নাম্বারটা তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে কিনা এইটা বলো। 3 নাম্বার রুলসটা সবার কাছে মানে বুঝেছো কিনা তোমরা বলো। 3 নাম্বার নিয়মটা সবাই বুঝেছো কিনা সেটা বলো, হ্যাঁ? 3 নাম্বার যে নিয়মটা আছে এইটা বুঝেছো কিনা এটা কমেন্টে বলবা, আমরা পরবর্তী নিয়মে যাব। দেখো নেক্সট হচ্ছে অ্যাবল। অ্যাবল শব্দটা খেয়াল করো, অ্যাবল আছে কি একবার উচ্চারণ, অ্যাবল, অ্যাবল শব্দটা একবারে উচ্চারণ করতে পারতেছি। অ্যাবলের সাথে যখন সুপারলেটিভ করবে ইএসটি যোগ হবে, ইএসটি অ্যাবলেস্ট, কারেক্ট উত্তর। এখন কথা হইতেছে শেষে যদি ই থাকেই, যখন শেষে ই থাকবেই তখন শুধু এসটি যোগ করতে হবে। যখন যখন শেষে ই থাকবে কম্পারেটিভে শুধু ইয়ার যোগ করতে হবে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে সুপারলেটিভ বি নাম্বারটা, আর ডি নাম্বারটা হইতেছে কম্পারেটিভ, বুঝতে পারলা? এখন নেক্সট আসো, নেক্সট 5 নাম্বার দেখো, এস ইজি যে বলছে যে সহজ, এই ইজি শেষে কি আছে, ওয়াই, তাই না? খেয়াল করো এখানে কিন্তু নিয়ম দুইটা, ওয়াই এর আগে কি আছে, কনসোনেন্ট আছে এস, তাহলে ওয়াইটা হয়ে যাবে আই, তাহলে এস এর পরে আই, ঠিক আছে? তাহলে ই এস, ই এ এস, আই, আর ইয়ার, তাহলে ইজিয়ার, এইটা হইতেছে এটার কম্পারেটিভ। এখন এটা সুপারলেটিভ কি হবে, ওই যে ওয়াই, দেখো ই এ এস, ওয়াইটা হয়ে যাবে আই, তারপরে এস টি, ইজিয়েস্ট। বুঝতে পারলা কি ব্যাপারটা? খুব বেশি এটা জটিলতা কিন্তু এখানে নাই, সেম কিন্তু, মানে কস্টলি শব্দটাও সেম, ওয়াইটা আই হয়ে যাবে, সুপারলেটিভ হলে এসটি, আর কম্পারেটিভ হলে ইয়ার। ঠিক আছে, জাস্ট এতটুকু মনে, কম্পারেটিভ থাকলে ইয়ার, আর সুপারলেটিভ হলে এসটি। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ মোজাম্মেল হক, সামিউল, তানজিন আমিম, তামান্না, সিরাজুম মনিরা। ওকে, আমরা তাওহিদ, ওকে, বি এটা বুঝছি, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট এই নিয়মগুলো, আর এই এই নিয়মটা খুবই আসে, খুবই আসে, খুবই আসে। এই নিয়মটা কেন আসে এইটার একটা ব্যাখ্যা আছে এখানে, এইটার কেন আসে দেখো, বলছে কি, দ্য এক্সামিনেশন মানে এই পরীক্ষাটি ওয়াজ কোয়াইট ইজি, মানে পুরোপুরি সহজ ছিল, উই এক্সপেক্টেড। এখন খেয়াল করো, এখন খেয়াল করো এই নিয়মগুলো কেন হবে না, এই নাম্বারটা কেন হয় নাই। দেখো একটা বিষয় হচ্ছে, মোর কখন হবে, মোর যখন হচ্ছে একাধিক সিলেবাল থাকবে, বাট ইজিটা তো ভাই একবারে উচ্চারণ করা যায়, একবারে উচ্চারণ ইজি। এখন আমি ইজি থেমে কি উচ্চারণ করি, কখনো না, ইজি সহজে আমরা বলি। তো একটা সিলেবালে কেন মোরমোস বসবে, মোরমোস তখনই বসবে যখন সিলেবাল একাধিক থাকবে, হ্যাঁ? তো এখানে একটা সিলেবল, এই কারণে এই নাম্বারটা ভুল। বি নাম্বারটা কি, বি নাম্বারটা ভাই একই কারণে ভুল, হ্যাঁ? এই আচ্ছা, এখানে ফির ওই যে আরেকটা, যা এ নাম্বারে দ্যাট আছে, ডিগ্রিতে কখনো দ্যাট আসবে না। বি নাম্বারে ওই যে মোরের পরে মোর ইজিয়ার, এটা ইজিয়ার দিলেও ভুল, এখানে মোর বসার কোনো প্রশ্ন আসে না এক সিলেবলে। সি নাম্বার কেন ঠিক, এখন সি নাম্বার আর ডি নাম্বার কেন ভুল সেটা নিয়ে ব্যাখ্যায় আসি। এই এ বি এবং সি তিনটাই একটা মেজর কারণে ভুল। কথা হইতেছে একটা সিলেবল যখন থাকবে তখন সেটার কম্পারেটিভ ফর্ম করা যায় না, ঠিক আছে? এইভাবে করা যায় না, মোর মোর দিয়ে করা যায় না, তখন কি করতে হয়, একটা সিলেবালে ইয়ার দিয়ে করতে হয়। তো এইটা একটা বেসিক ভুল। আবার এই নাম্বারে আর একটা ভুল আছে, দেয়ারটা এক্সট্রা দিছে, এইটা একটা ভুল। বাট সি নাম্বারটা কারেক্ট, হ্যাঁ? কেন কারেক্ট, ইজিয়ার কম্পারেটিভ তারপরে দেন। এখন কথা হইতেছে এটা যে কম্পারেটিভ করবে তার কি গ্যারান্টি, কথা হইতেছে স্ট্রাকচারালি ভুল, সাথে এ বি সি, এ বি আর ডি নাম্বার এগুলো স্ট্রাকচারালি ভুল, স্ট্রাকচারালি ভুল, হ্যাঁ? মানে এইটা কাঠামোগত ভাবে ভুল। এই ডিগ্রিটা মানে খুব ডিফিকাল্ট কিছু না, ডিগ্রিটা ইজি, বাট আমরা খুব জটিল করে ফেলি। আমি অ্যাট এ গ্লান্সে কিছু নিয়ম দিব, এক পলকে দেখলে ওই নিয়মগুলো মনে রাখলেই হবে, এত কিছু জাস্ট এগুলো শোনো, ডিটেইলস পড়াশোনার মধ্যে দিয়ে আমি সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করি স্টুডেন্টদের কাছে। ধরো আমি 10 লাইন পড়াশোনা করে গেছি পরীক্ষার হলে, আমার কিন্তু 8 লাইন মনে থাকবে, বা 7 লাইন মনে থাকবে, বা 6 লাইনও মনে থাকবে। বাট আমি যদি পড়াশোনাই করে যাই 5 লাইন, তাহলে আমার মনে থাকবে 2 থেকে 3 লাইন। এই কারণে আমি সবসময় ডিটেইলস পড়াশোনায় বিশ্বাসী, ডিটেইলস খুব দরকারি, ডিটেইলস শেখার পর শর্টকাট। দেখো 2 বা ততোধিক সিলেবাল বিশিষ্ট অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে মোর
এবং মোস্ট ব্যবহার হয়। মূল কথা হইতেছে ২ এর অধিক সিলেবাল। দেখো এগুলো বোঝা যাবে। ডিফিকাল্ট, দেখো ডিফিকাল্ট, দেখো এখানে ডিফিকাল্ট, ডিফিকাল্ট, ডিফিকাল্ট শব্দটা খেয়াল করো। ডিফিকাল্ট, ডিফিকাল্ট, দেখো ডিফিকাল্ট ৩টা সিলেবাল আছে। ডিফিকাল্ট, 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 দেখো ডিফিকাল্ট শব্দটা খেয়াল করো। ধরো ৩টা বা ২টা আছে, একটার অধিক আছে। তুমি যদি বলো যে ডিফিকাল্ট, ধরো তুমি এইভাবে বললা, ঠিক আছে, ধরো আমরা এইভাবে বলবো, তাহলে ২টা যদি সিলেবাল থাকে, ২টা থাকলেও হবে, একের অধিক তো। তাহলে এটা যদি কম্পারেটিভ চাই, এই শব্দটা, এই যে ডিফিকাল্ট শব্দটার কম্পারেটিভ চাইলে একটার অধিক সিলেবাল আছে কিনা এটা আগে বুঝতে হবে। যেহেতু আছে, কম্পারেটিভ করলে হচ্ছে মোর ডিফিকাল্ট হবে। আর যদি এই শব্দটার আমি কি করি, সুপারলেটিভ যদি করতে বলে, তাহলে কি করব, এই মোস্ট ডিফিকাল্ট করব। এখানে কিন্তু কোনো জটিলতা নাই ভাই, মোরের জায়গায় জাস্ট মোস্ট ডিফিকাল্ট করব, এই হচ্ছে বিষয়। তাহলে মূল কথাটা কি মনে রাখতে হবে, এই কথার নোট কিভাবে করব আমরা, নোট এইভাবে করব। ক্লাস টাইম ফিক্সড করছেন, ক্লাস টাইম 10টা 30 মিনিটে নেয়ার আমি চিন্তা করেছি। এটা একটা মানে নীতিগত সিদ্ধান্ত আপাতত। হ্যাঁ, রমজানে আসলে ফিক্স বলে কোনো কথা নাই। অনেক কিছু ডিপেন্ড করবে, প্রতিদিনের ভালো লাগার উপর একটা ডিপেন্ড করবে, এক এক শারীরিক সুস্থতার বিষয়টা নির্ভর করবে। ঠিক আছে, সবকিছু সামগ্রিক বিবেচনা নিয়ে ক্লাস হবে এভাবে। ঠিক আছে, ক্লাসগুলো তখন এভাবে। আচ্ছা, আমরা যে রুলসটা পড়ছিলাম সেটা আমরা একটা সাম আপ করি। যদি মনে কি কি রাখতে হবে, মনে রাখতে হবে যদি একটা সিলেবাল হয় তাহলে ওই আগের নিয়ম, এক সিলেবাল হলে উপরে যে ৩টা নিয়ম পড়িয়েছি সেইটা। কি কি নিয়ম ছিল, এক সিলেবাল হলে মনে রাখতে হবে যে সুপারলেটিভে কিছুই হয় না, যেটা থাকবে সেটাই থাকবে। ওইটা যদি কম্পারেটিভ করি তাহলে ইয়ার যুক্ত করতে হয়, আর যদি সুপারলেটিভ করি তাহলে ইএসটি যুক্ত করতে হয়। এটা একটা কমন এবং বেসিক পড়াশোনা এইটা। আর যদি একের অধিক সিলেবাল হয়, যখন ২ সিলেবাল হবে বা ৩ সিলেবাল হবে, তখন কি করতে হবে, কম্পারেটিভ করতে আসলে মোর আসবে, সব সময় মোর আসবে। আর সুপারলেটিভ করতে গেলে ওই শব্দটার সামনে মোস্ট আসবে। তো এইখানে বলছে যে ৮ নাম্বার নিয়মটা খেয়াল করো। নিয়মটা বলছে যে দ্য ওয়ার্ড ডিফিকাল্ট, ডিফিকাল্ট শব্দটা আসলে সুপারলেটিভ ফর্মটা কি, কি সুপারলেটিভ বললে কি আসবে, যে ডিফিকাল্ট যেহেতু একেবারে উচ্চারণ করা যায় না, তাহলে মোস্ট আসবে। ঠিক আছে, তাহলে মোস্ট ডিফিকাল্ট এইটা হচ্ছে কারেক্ট উত্তর। তাহলে কোনটা কারেক্ট উত্তর হবে, এখন দেখো মোস্ট ডিফিকাল্ট, এই নাম্বারটা কারেক্ট উত্তর হবে। ৯ নাম্বার দেখো, হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, আমরা ডিফিকাল্টে যদি কম্পারেটিভ বের করতে বলে তাহলে কি হইতো, মোর ডিফিকাল্ট হইতো। ব্যাপারটা বোঝো কিন্তু, এখানে কোনো জটিলতার কিছু নাই। এইখানে কোনো জটিলতার কিছু নাই, এইখানে কোনো জটিলতার কিছু নাই। হ্যাঁ, দেখো এখানে বলছে যে এখানে কোনটা আসলে কম্পারেটিভের এক্সাম্পল। খেয়াল করো, মোস্ট ফেমাস কখনো দেখছো, কারণ ফেমাস একবার উচ্চারণ করা যায়, ফেমাস একবার আমরা কি কোনো থেমে থেমে উচ্চারণ করি, আমরা কি বলি যে ফেমাস, এভাবে কখনো কেউ বলে, বললে তো এটা হাসির মানে একটা ব্যাপার হয়ে যাবে, তাই না। বেসিক্যালি আমরা কি বলি যে ফেমাস, ফেমাস, ফেমাস একবারে একবারে উচ্চারণ হয়। ইজি, ফেমাস, বিউটিফুল একবারে, বাট অবেডিয়েন্ট, দেখো খেয়াল করো, অবেডিয়েন্ট, অবেডিয়েন্ট। বেসিক্যালি, বেসিক্যালি এই যে সিলেবালের বিষয়টা, যত আর্টিকেল তত সিলেবাল সাধারণত। হ্যাঁ, এই যে একটা এখানে একটা আর্টিকেল আছে, এখানে একটা আর্টিকেল, আর্টিকেল গুলোতে একটু থামতে হয়, এই কারণে সিলেবাল তৈরি ক্রিয়েট হয় আর কি। ব্যাপারটা কিন্তু সব ক্ষেত্রে তা না। এখন তোমরা যে বলতে পারো ভাই এখানে ইউ আছে এও আছে, তাহলে তো এখানে 2টা আর্টিকেল, তাহলে 2টা সিলেবাল না কেন, উচ্চারণ ম্যাটার করে, 2টা বিষয় ম্যাটার করে। হ্যাঁ, সো দেখো এইখানে মোর অবেডিয়েন্টটা কারেক্ট, কারণ কম্পারেটিভে আমি কি বলছি, যখন একাধিক সিলেবাল থাকবে তখন কম্পারেটিভ করতে গেলে ওই শব্দটার সামনে একটু মোর বসাই দিতে হবে। হ্যাঁ, এখন দেখো আমরা 10 নম্বরটা খেয়াল করব, যে সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রি অফ কেয়ারফুল, কেয়ারফুলের সুপারলেটিভ ডিগ্রিটা কি। কেয়ারফুলের সামনে আমরা যদি, কেয়ারফুলের সামনে আমরা যদি, কেয়ারফুলের সামনে আমরা যদি মোর বসাই দেই তাহলে হবে কম্পারেটিভ। এখানে যদি বলছি মোর কেয়ারফুল, সেটা হলো কম্পারেটিভ, এইটা হইলো কম্পারেটিভ, মোর কেয়ারফুলটা হইতেছে কম্পারেটিভ। আর যদি বলি মোস্ট কেয়ারফুল, এটা হইতেছে সুপারলেটিভ। ব্যাপারটা কি বুঝতে পারলা, এই হচ্ছে নিয়ম। আমরা নেক্সট যাব, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে, মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, অনেক জটিলতা তৈরি হয়, অনেক জটিলতা। যে পজিটিভে যদি ফার থাকে সেটা কম্পারেটিভ হবে ফারদার, আর সুপারলেটিভে ফারদেস্ট। আবার সেই যে পজিটিভে যদি ব্যাড থাকে বা ইল থাকে বা ইভিল থাকে, যে কোনো একটা শব্দ থাকতে পারে, ব্যাডেরও কম্পারেটিভ হচ্ছে ওর্স, ইলেরও কম্পারেটিভ ওর্স, ইভিলেরও কম্পারেটিভ ওর্স। ঠিক আছে,
আর ওর্সটা কি? ওর্সটা হচ্ছে সুপারলেটিভ। এই শব্দের তিনটারই কম্পারেটিভ একই, তিনটারই আবার সুপারলেটিভও একই। দেখো কথাগুলো কিন্তু বাচ্চাদের মতো বলার সুযোগ নাই তোমাদেরকে, তোমাদের কাউকেই আসলে এই কথাগুলো খুব শিশু সুলভ ভাবে বলার সুযোগ নাই। কেন? কারণ এইটা তো মানে তোমরা তো একটা মেচিউরড স্টুডেন্ট, তোমরা 10-12টা ক্লাস পড়াশোনা করে এসেছো। আমি তুলনামূলক সহজভাবে বলার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো মাস এবং মেনি, এই মাসেরও কম্পারেটিভ মোর, মেনিরও কম্পারেটিভ মোর। মাস হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার আর মেনি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এগুলো ডিটারমিনারে আমি সুন্দর পড়িয়েছি। এরপরে দেখো গুড এবং ওয়েল এর দুইটারই কম্পারেটিভ হচ্ছে বেটার, এটার সুপারলেটিভ হচ্ছে বেস্ট। এরকম হচ্ছে ফর এর কম্পারেটিভ হচ্ছে ফরমার, আর সুপারলেটিভ হচ্ছে ফরমোস্ট এবং ফার্স্ট। এরকম পজিটিভ হচ্ছে ফোর্থ, এবং ফোর হচ্ছে সুপারলেটিভ, আর ফার্দার হচ্ছে কম্পারেটিভ, আর ফার্দেস্ট হচ্ছে সুপারলেটিভ। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ফার্দেস্ট এবং ফার্দেস্ট, ফার ফার্দেস্ট। আর যখন এফ ও আর ই এবং আর এফ ও আর টি এইচ হবে তখন বিষয়। ফার্দার কিন্তু মানে আরো, এরকম বিষয় আছে। লিটল, লেস বা লেজার, আর লিস্ট হচ্ছে এটা সুপারলেটিভ। হিন্ডার, হিন্ডার মোস্ট হচ্ছে এটা সুপারলেটিভ। এখন কোশ্চেন আসবে কিভাবে? বলছে যে লিস্ট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ, লিস্ট হচ্ছে কার সুপারলেটিভ ডিগ্রি? লিটল এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লেস্ট, তা লিটল এর সুপারলেটিভ ডিগ্রি। এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে ভাইয়া এইখানে তো লেজারেরও লেজারেরও হইতে পারে, হ্যাঁ ডেফিনেটলি হইতে পারে, লেসেরও হইতে পারে, বাট বেসিক্যালি পজিটিভটাকে ধরতে হবে। যে কোনো কিছুর যদি চায় পজিটিভ থেকে শুরু, ঠিক আছে? পজিটিভটা হচ্ছে মাদার, তারপরে এগুলো হচ্ছে তার শাখা প্রশাখা। ওকে, দেখো 12 নম্বরটা ক্ষেত্রে আই ফাউন্ড দ্য ওর্স কন্ডিশন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ওর্স। মানে কি ওর্স? ওর্স কি ছিল? 2 নম্বরটা মানে কম্পারেটিভ হবে, ওর্স হচ্ছে কম্পারেটিভ, আর এটার সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট, ঠিক আছে? তারপরে দেখো যে এখানে গুডের বেস্ট হচ্ছে এটা সুপারলেটিভ, সবাই পারে। লিটল হচ্ছে যে হোয়াট ইজ দ্য হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ অফ লিটল, লিটল শব্দটা আছে যে এইটার সুপারলেটিভটা কি? তাহলে কি হবে? লিস্ট হবে। আমরা কিন্তু দেখো এই প্রশ্নগুলো সলভ করার কিন্তু অনেক তাৎপর্য আছে, ব্যাপক তাৎপর্য আছে। এখন কেন করব এটা কিন্তু সারাদিন স্টুডেন্টদেরকে বোঝানোর কোনো সুযোগ নেই আমাদেরকে। আমরা এই যে 11 নম্বর প্রশ্নটা, আমরা এই 11 নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি একটু, 11 নম্বর প্রশ্নটা চাইছিল কি যে লেস্টের সুপারলেটিভ, মানে লেস্ট কার সুপারলেটিভ ডিগ্রি। আর 13 নম্বর 14 নম্বর প্রশ্নটা এসে কি চাইছে যে লিটলের সুপারলেটিভ ডিগ্রি কি। প্রশ্ন কিন্তু একই, কিন্তু প্রশ্ন দুইটাকে ঘুরিয়ে দেয়া হয়েছে, এখানে উল্টাটা করা হয়েছে। তো পড়াশোনা যদি একটা প্রশ্ন যদি বুঝে শুনে ভালো করে সলভ করা যায় তাহলে অপরটা এমনিই হবে, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট এগুলো নিজেরা সলভ করলেই পাবা, কিচ্ছু না। সুপারলেটিভ ডিগ্রি কি ফরের উপরে দেখবা আর উত্তর করবা, তাহলে এই চারটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এই চার মুখস্থ, এটা হচ্ছে একটা কাজ, বেসিক কাজ। আমরা নেক্সট যাব। নেক্সট বলছে যে কতগুলো ওয়ার্ডের পজিটিভ ডিগ্রি হয় না কিন্তু কম্পারেটিভ ও সুপারলেটিভ রূপে ব্যবহৃত হয়। মানে কিছু শব্দ আছে যেগুলোর পজিটিভ হয় না, পজিটিভ, এগুলোর যে পজিটিভ ডিগ্রি হয় না কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ রূপে ব্যবহার হয়। যেমন ইন থেকে ইনার, ইনমোস্ট, ইনারমোস্ট। আপ থেকে আপার, আপারমোস্ট, আপমোস্ট। মানে ডিগ্রি হয় না কতগুলো ওয়ার্ডে। যেমন আউট, আউটার, আটার, আউটমোস্ট, আউটারমোস্ট, অলমোস্ট, আল নাকি আটমোস্ট, এটা তোমরা একটু দেখে নিবা। আটারমোস্ট, এই শব্দটা কি আছে এটা একটু তোমরা মেইন বই থেকে খুব ভালো করে দেখে নিবা। এটা 132 পৃষ্ঠা। আমরা একটা কাজও করতে পারি, 132 পৃষ্ঠা এই বই থেকে দেখতে পারি। মানে ওই পিডিএফটা যেহেতু আমাদের সমস্যা, ও দুইটারই একই অবস্থা, দুইটারই একই অবস্থা, দুইটাই মনে হয় একই বই। হ্যাঁ দুইটারই সেম সেম কন্ডিশন, সো কিছু করার নাই, ঠিক আছে? এই চারটা তোমরা দেখে নিবা। সুপারলেটিভ ডিগ্রি অফ আপ, আপের যদি সুপারলেটিভ ডিগ্রি বলে, সুপারলেটিভ আপের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আপমোস্ট অথবা আপারমোস্ট। আপারমোস্ট কারেক্ট উত্তর। এখন আমরা 6 নম্বর দেখবো যে টপ, ডাউন, হেড, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন অ্যাডজেক্টিভ গুলোর কোনো কম্পারেটিভ ফর্ম নাই। এগুলো সুপারলেটিভের করতে হলে এদের পূর্বে মোস্ট বসে। মূল কথা হচ্ছে টপ শব্দটা বেসিক্যালি পজিটিভ, ডাউন এগুলো শব্দ পজিটিভ, বাট এগুলোর কি হয় না, এগুলোর কোনো, হ্যাঁ আব্দুল সালাম আলাইকুম আসসালাম, দেখো এই শব্দগুলোর কখনো কম্পারেটিভ হয় না, ঠিক আছে? আমরা যদি খেয়াল করি যে এখানে একটা শব্দ আছে কি টপ, টপ, টপ শব্দটার এইটার কখনো তোমরা যদি এইটা করতে চাও যে মোর টপ, তাইলে এটা ভুল হবে, বাট টপার, ঠিক আছে? এটা বলা যায় না, ওকে? টপ আমরা অনেকেই কিন্তু ওই টপার টপার বলে চিল্লাই, বাট ওইটা কিন্তু এই ডিগ্রির স্টাইলে তৈরি হয় নাই ভাই। টপ থেকে মানে ডিগ্রির এইটা, এইটা আসলে আমরা আসলে নিজের অজান্তেই অনেক কিছু বলি,
আসলে যাই হোক, যেমন হেড শব্দটার এটা সুপারলেটিভ হবে হেড মোস্ট, বাট এগুলোর কম্পারেটিভ অলওয়েজ মিসিং, অলওয়েজ মিসিং, মানে এটার কম্পারেটিভ হয় না। যদি কোথাও কম্পারেটিভ দেখো তাহলে ব্যাপারটা কি ঘটবে, কম্পারেটিভ যদি আমরা দেখি তাহলে সেটা ভুল ঘটবে। হ্যাঁ, তো এখানে বলছে নো কম্পারেটিভ ডিগ্রি, কার কোনো কম্পারেটিভ ডিগ্রি নাই। সিলেক্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ হ্যাভিং নো কম্পারেটিভ ডিগ্রি, যে সঠিক অ্যাডজেক্টিভটাকে চিহ্নিত করো যেটার কোনো কম্পারেটিভ ডিগ্রি মানে ফর্ম নাই। তাহলে কোনটা হবে ভাই? টপের হবে, টপ সি নাম্বারটা হবে 27-এর সি নাম্বার। ওকে, ক্লিয়ার দেখা যায় না, ওইটা ক্লিয়ার দেখা যাবে না ভাই, ওইটা ওইটা একটু বই থেকে দেখে নিতে হবে, ওটা একটু বই থেকে দেখে নিতে হবে। ডিগ্রি চ্যাপ্টারের 5 নাম্বার রুল 5.2। আচ্ছা, আমরা 7 নাম্বার রুলসে যাব। এখানে কিছু শব্দ আছে যেমন অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট, অলমাইটি, চিপ। এই যে প্রধান উপদেষ্টা যে বলে যে চিফ অ্যাডভাইসার, চিফ মানে হচ্ছে প্রধান। তো এই যে কমপ্লিট, ডেইলি, এন্টায়ার, এক্সেলেন্ট, এক্সট্রিম, ফুল, এখানে যেগুলো শব্দ আছে এই শব্দটা হচ্ছে পারফেক্ট। এখানে যেটা লেখা ছিল এটা পারফেক্ট। এখানে হোয়াট এভার, এটা তোমাদের বইয়েও দেয়া আছে এই শব্দগুলো, যেমন ইউনিক, ইউনিভার্সাল, সুপ্রিম, ইনফিনিট, ইটারনাল, অ্যানুয়াল, গোল্ডেন, আর্থেন, স্কোয়ার, রাউন্ড, এমটি, ডিড। দেখো এই যে শব্দগুলো আছে, তারপরে হচ্ছে হিউজ, এই যে অ্যাডজেক্টিভ গুলো নিজেরাই সুপারলেটিভের অর্থ প্রদান করে, তাই এদের পূর্বে মোর, মোস্ট, ভেরি বা অন্য কোনো কোয়ান্টিফায়ার বসে না, কিন্তু এদের পূর্বে আর্টিকেল বসে। মূল কথা হইতেছে এই শব্দগুলোর কোনো সুপারলেটিভ ফর্ম বা কম্পারেটিভ ফর্ম করা যাবে না। এটার এটার এইগুলোই কম্পারেটিভ। দেখো যে অলমাইটি, মানে যে আল্লাহ ইজ অলমাইটি বলে না অনেকেই, তো অলমাইটি ব্যাপারটাই হচ্ছে কম্পারেটিভ। আল্লাহ মানে সুপারলেটিভ, মানে উনি সর্বময় ক্ষমতার অধিকারী। তাছাড়া এগুলোর আবার কখনো সুপারলেটিভ কম্পারেটিভ করা যাবে না। ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আজিজুল সুমন, ধন্যবাদ ভাই। ঠিক আছে, তাহলে এখানে 28 নম্বর দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা হবে কারেক্ট বলো তো। এখানে দেখো, এইখানে যদি তুমি বসাও যে এই যে হি রিচ মোস্ট এক্সট্রিম পয়েন্ট, এটা ভুল, মোস্ট বসবে না এক্সট্রিম শব্দের সামনে। এই যে দা মোস্ট এক্সট্রিম, এটাও হবে না। মোস্ট কেন বসবে, এক্সট্রিম শব্দের কখনো সুপারলেটিভ হয় না। তো ডি নাম্বারটা কেন ভুল, মোর মোস্ট বসবে না, তাহলে সি নাম্বারটা এমনি ঠিক। ঠিক আছে, এখন কথা হইতেছে যে দা আছে বাট মোর মোস্ট হবে না। দা থাকতেই পারে, আর্টিকেল নির্দিষ্ট করে বোঝাতে অনেক সময় আর্টিকেল থাকতে পারে, সেটা ম্যাটার করে না, বাট সুপারলেটিভ হবে না। দেখো 29 নাম্বার কোনটা, তিনি একজন নির্ভুল বিচারক। এখন খেয়াল করো, এই প্রশ্নটা আমি খুব ভুল করতাম। কেন ভুল করতাম, ওই ওই বেলায় আমার আসলে জ্ঞানটা ছিল না। অ্যাডমিশন টাইমে এই এই রুলসটা আমি আসলে পড়িই নাই, হয়তোবা আমার অসচেতনতা ছিল। এখানে খেয়াল করো যে নির্ভুল বিচারক, তাহলে দেখো পারফেক্ট জাজ, আমরা উপরে কি দেখে আসলাম যে কোন শব্দগুলোর কি হয় না, এখানে যে শব্দগুলো দেখলাম এই যে পারফেক্ট শব্দটার কম্পারেটিভ হয় না বা সুপারলেটিভ হয় না। তো এই যে ডি নাম্বারটা কারেক্ট উত্তর, বাকি কোনোটাই কারেক্ট উত্তর না। মোস্ট পারফেক্টও না, মোস্ট এই যে পারফেক্ট, ভেরি পারফেক্টও না, এগুলো একটাও না। কারণ এগুলোর কোনো কিছু, এগুলোতে হাতই দেওয়া যাবে না ভাই, যা আছে তাই থাকবে। এরকম সুপ্রিম পাওয়ার, সুপ্রিম পাওয়ারে কি হবে, যে হি হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার, তাহলে বি নাম্বারটা ঠিক হবে। তারপর 31 নাম্বার দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস কারেক্ট, এটি একটি অপূর্ব সুযোগ, তাহলে কি হবে, ইউনিক, ইউনিকের জায়গাতে দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, এগুলোতে মোস্ট মোর বসবে না, সোজা কথা। এখন কথা হইতেছে এই এ নাম্বারটা আর ডি নাম্বারটার মধ্যে কি পার্থক্য হইলো, দুটি কিন্তু ঠিক, ইউনিকেস্ট, এই কারণে ভুল এটা। এটা কেন, কোনো চেঞ্জে হবে না, ইউনিক জাস্ট ইউনিকই থাকবে, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এই কারণে ভুল হয়েছে। তো এই শব্দগুলো যদি একটু মনে রাখা যায় তাহলে এগুলো মনে রাখা যাবে। ঠিক আছে, 32 থেকে আশা করছি এই নিয়মটা ক্লিয়ার। এরপরে বলছে যে একই রকম বা সমরূপ বোঝাতে পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ বা সো ড্যাশ ড্যাশ অ্যাজ ব্যবহৃত হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা শুধু নেগেটিভের ক্ষেত্রে সো বসাবা, সেন্টেন্সটা যদি নেগেটিভের হয় তাইলে সো বসাবা। এটা নিচে দেয়া আছে মনে হয়, দেখো এই যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ বসবে। এই ড্যাশ ড্যাশ বিষয়টা আমি বুঝছো মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত বুঝি নাই, ড্যাশ ড্যাশ কি রে ভাই, এনে একটা অ্যাডজেক্টিভ বসবে বা অ্যাডভার্ব বসবে। মোদ্দা কথা হচ্ছে এই ড্যাশ ড্যাশের জায়গাটা মানে অ্যাজ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাজ। আবার যদি বাক্যটাই নেগেটিভ হয় তাহলে সো, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপর অ্যাজ। ব্যাপারটা বুঝতে পারলা কি, এখানে কোনো জটিলতার কিছু নাই কিন্তু। দেখো প্রাইসেস ফর বাইসাইকেলস, মানে বাইসাইকেলের জন্য যে দামগুলো, ক্যান রান, দেখো টাকা 2000। এখন খেয়াল করো এই বাক্যটা কি নেগেটিভ, কোথাও কি নাবোধক কিছু আছে, তা নাই, তাহলে এই নাম্বারটা কারেক্ট উত্তর। এখন অনেকেই কিন্তু খুব আবেগের বশবর্তী হয়ে বলবে যে বি নাম্বারটাও তো কারেক্ট উত্তর।
হ্যাঁ অবশ্যই কারেক্ট উত্তর, বাট কখন কারেক্ট উত্তর? যখন এই নাম্বারটা থাকবে না, এই বাক্যটা যদি নেগেটিভ না হয় তাহলে বি নাম্বারটা কারেক্ট। এখন কথা হইতেছে কখনো কখনো আমরা এটাও দেখতে পারি যে অ্যাজ অ্যাজ নাই, অপশনে অ্যাজ নাই, তখন অনেকেই বলবে যে প্রশ্ন ভুল। না, যখন অ্যাজ থাকবে না প্রশ্নে তখন সো বসাবা। অ্যাকচুয়ালি এখানে আমরা মানে আমাদের বিষয় এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল কি মাথায় রাখতে হবে, যদি মানে একই রকম বা সমরূপ বোঝাতে, ঠিক আছে, একই রকম বা সমরূপ এরকম বোঝাতে আমরা কি কি ব্যবহার করি? অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে কি হবে? নেগেটিভের ক্ষেত্রে সো ড্যাশ ড্যাশ অ্যাজ। বুঝতে পারলো ব্যাপারটা? আচ্ছা, আমরা রুল নাম্বার ৯ নাম্বারে আসবো। দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি দোষ বা গুণের তুলনা করলে গুণটি কম্পারেটিভ ডিগ্রি বসে। দুটি ব্যক্তি একটি দোষ গুণটিতে যাচ্ছে। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে পরে দেন বসে। হি ইজ টলার দেন হিজ আঙ্কেল। এখানে তুলনা কার কার হয়েছে? হি মনে করো রহিম আর তার আঙ্কেল। তাহলে যে তাহলে কার কার তুলনা হইলো? হি এবং তার আঙ্কেলের মধ্যে। তো দুইজনের মধ্যে তুলনা হয়েছে কিনা? দুটা ব্যক্তিও হইতে পারে, দুইটা বস্তু হইতে পারে, হোয়াট এভার, ওইটা ম্যাটার করে না। ম্যাটার করে কি যে দুইজনের মধ্যে তুলনা হয়েছে কিনা। যদি তুলনা হয় তাহলে কম্পারেটিভে শুধু দেন বসবে, শুধু দেন বসবে। আমরা এগুলো এক পলকে সবগুলো নিয়ম দেখব, ঠিক আছে, এই নিয়মগুলো সবগুলো নিয়ম আমরা এক পলকে দেখব। হ্যাঁ, এগুলো সবগুলো নিয়ম দেখব, টেনশনের কোনো কারণ নাই যে এত জটিল কেন। ভাই রুলস গুলো তোরা পড়, আমার কথা হচ্ছে আমি যেমনি করে পড়াইতেছি এই রুলস গুলো নোট থাকুক। এগুলো এই এই দুইটা এক্সাম্পল লিখবা, এই রুলসটা লিখলা, দুইটা এক্সাম্পল লিখবা। এটা হইতেছে একটা স্টুডেন্টের স্ট্র্যাটেজি। হ্যাঁ, এমনি এমনি আসলে টিচার অনেক ভালো পড়িয়েছে, বাট স্টুডেন্ট কোনো আউটপুট দেবে না, সে সুন্দর বোঝা যায়, কোনো কোনো কাজ নাই যদি সে নিজে না পড়াশোনা করে। সবকিছুর কিন্তু একটা ডিমান্ড আছে। এই যে পড়ার সাথে যে লিখা, ওইটারও একটা ডিমান্ড আছে। টিচার যখন পড়ায় ওইটা যে শোনে, ওটারও একটা ডিমান্ড আছে। সবকিছু যখন মানে পারফেকশন আসে তখন ওই পড়াশোনাটা ভালো হয়। ঠিক আছে, শুধু মনে টিচার পড়ে গেছে বক 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 করলো, আমি শুনে গেলাম, ঠিক আছে ফাইন, বাট 10 মাস পর মনে থাকবে না, 6 মাস পর মনে থাকবে না, 6 মাস পরে এগুলো কিচ্ছু মনে থাকবে না, কখনোই থাকবে না। এগুলো খুব ভালো, 6 মাস কেন, তোমরা 2 মাস পরে এগুলো আর মনে রাখতে পারবে না যদি নোট না থাকে। এগুলো 2 মাস পরেই মনে থাকবে না। আবার এই ক্লাস তোমরা দেখবা, আবার ওই 1.5 ঘন্টা কষ্ট করে দেখবা, বাট মানে কাজটা কি জানো, এই যে মানে রুলস গুলো সুন্দর করে বোঝা, আমি যখন পড়াই মানে যেভাবে করে বোঝাচ্ছি সেগুলো তোমার মতো করে বুঝে সুন্দর করে মানে তোমরা নোট করবা, দেন নোট করার পরে দুইটা রুল এক্সাম্পল লিখে ফেলবা, তাইলে ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে খেয়াল করি, দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট। এখন খেয়াল কর, দ্য চেইন, চেইন এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? চেইন কি হয়, বন্ধন বা এরকম কোনো কিছু, যাই হোক, দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট। তাহলে খেয়াল করো তো, যখন মনে রাখবা তোমাদেরকে একটা টেকনিক শেখাই, যখন খেয়াল করবা যে প্রশ্নে দেন আছে, তাহলে 100% শিওর থাকবা ওখানে কম্পারেটিভ হবে। হ্যাঁ, 100% কম্পারেটিভ হবে, মানে কি, ইয়ার যুক্ত হবে। কি যুক্ত হবে? ইয়ার যুক্ত হবে। তাহলে স্ট্রং একটা শব্দ আছে, এইটার সাথে ইয়ার যুক্ত, স্ট্রঙ্গার, এইটা কারেক্ট উত্তর, মানে সি নাম্বারটা কম্পারেটিভ হবেই। প্রশ্ন 100% হবে দেন থাকলে। হ্যাঁ, এটা মাথায় রাখবে, এটা একটা হিন্টস। দেখো এই যে দেন আছে, ইয়ার যুক্ত করা শব্দটা আমরা চুজ করব, সেফার। এখন কথা হচ্ছে ভাইয়া সি নাম্বার কেন হইলো না, এটাও তো কম্পারেটিভ, কেন হইলো না? আমি সিলেবালের ব্যাপারটা মাথায় রাখতে হবে, এক সিলেবাল সেফ। আমরা কি উচ্চারণ করি সে, এ, এফ, এরকম উচ্চারণ করি? অনেকগুলো সিলেবাল ক্রিয়েট করি এখানে, করি না অ্যাকচুয়ালি, একটা সিলেবাল একবারে উচ্চারণ হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে জাস্ট ইয়ার যুক্ত করে দিব। এখন শেষে যদি ই থাকে তাহলে আর যুক্ত করে দিব। দেখো ইজিয়ার সেড দেন ডান। এখন কথা হচ্ছে ভাই এখানে দেন কেন বসলো? প্রশ্ন তো হইতেই পারে, তো যে অন্য কিছু কেন বসলো না, এইটা প্রশ্ন হতে পারে না? হতে পারে। এই যে ইজিয়ার দেখে আমি বুঝতে পারছি যে এখানে দেন বসবে। ঠিক আছে, কম্পারেটিভ যদি থাকে তাহলে ওটার হিন্টসও দেয়া থাকবে। তোমরা এইগুলো যত বেশি প্রশ্ন সলভ করবা ভাই তত বেশি পারফেকশন। ঠিক আছে, 40 নাম্বার দেখো, ইওর পারফরমেন্স ইজ দেন আছে, তাহলে কি হবে ভাই? কম্পারেটিভ, তাহলে বি নাম্বার ওয়ার্ডস। কোনো দেখার কোনো জায়গা নেই, এত পড়ার কোনো সময় নেই। ঢাকা ইজ দেন আছে, তাহলে লার্জার কারেক্ট উত্তর। দেন আছে, দেখো উইকার কারেক্ট উত্তর। এরকম দেখো যে দেন আছে, তাহলে কি গ্রেভার কারেক্ট উত্তর। এরকম হচ্ছে দেখো এই যে দেন আছে, তাহলে কি হবে? এখানে কিন্তু ঝামেলা আছে, খেলা আছে এখানে, এখানে অনেক ঝামেলা আছে। কি ঝামেলা? এখানে দেখো জন ইজ ড্যাশ দেন রহিম,
এখন যে তুমি এখানে বসাইতে পারো সিনিয়র, সিনিয়র যদি বসাও, সিনিয়র তোমরা অনেকেই বসাইতে পারো যে ভাই এখানে যে জন রহিমের চেয়ে বয়সে বড়, এই সিনিয়র শব্দটা আমি কেন বসাবো না এখানে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিনিয়রের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। এইখানে যদি তুমি সিনিয়র বসাতে চাও তাহলে তোমাকে টু বসাতে হবে। প্রশ্নে কি আছে? দেন আছে। দ্যাটস ওয়াই সিনিয়র বাদ দিয়ে আমরা আর একটা শব্দ ওল্ডার এটা চুজ করলাম। ঠিক আছে? তো এগুলো জানবা ধীরে ধীরে, প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে এগুলো বিষয় তোমরা খুব ভালো জানতে পারবা। ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে হবে। মূল কথা হইতেছে এগুলো প্র্যাকটিস করতে হবে। এইখানে কিন্তু দেখো আমি বারবার দেন দেন করতেছি, মূল এইখানে একটা কিন্তু সমস্যা আছে। তোমরা অনেকেই এই ভুলটা করবা। এইখানে এই ভুলটা কে করবে না? এই যে 44 নাম্বার প্রশ্নটা দুইটা উত্তর কম্পারেটিভ চাইছে, ঠিক আছে, বি নাম্বারটাও কম্পারেটিভ, সি নাম্বারটাও কম্পারেটিভ। আবার ডি নাম্বারটা আসলে কম্পারেটিভ এইভাবে কখনো হয় না। ডি নাম্বারটা বাদ দাও, এ নাম্বারটা বাদ দাও। তো দুইটা কম্পারেটিভের এই যে বি নাম্বারটা কেন হইলো না, সি নাম্বারটা কেন হইলো, এই প্রশ্ন তো অনেকের মনে তৈরি হয়। মনে রাখতে হবে যে ওল্ডারের সাথে দেন ঠিক আছে, বাট সিনিয়রের সাথে টু যুক্ত হয় দেনের পরিবর্তে। ঠিক আছে? ওই দেনের অর্থটা ওই দেনের মতোই দেয়, চেয়ে অর্থই দেয়, বাট টু যুক্ত হয়। বাট এখানে কি টু যুক্ত হয়েছে? এখানে ভাই টু যুক্ত হয় নাই। এইখানে টু যুক্ত হয় নাই, যার কারণে অন্য একটা শব্দ ওল্ডার চুজ করলাম আমরা। বুঝতে পারলা কি ব্যাপারটা? এটা আশা করছি যে ক্লিয়ার। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ওকে। আমরা নেক্সট যাব। সাধারণ কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসলেও এই যে 10 নম্বরের নিয়মটা, এখন যেটা নিয়ম পড়াবো এটা উপরে আলোচনা হয়েছে। ঠিক আছে? সো এখন কথা হইতেছে ভাই তুমি যদি সিকোয়েন্সিয়ালি ক্লাস না করো, সব ক্লাস দুইবার না করলে তো তুমি যদি না পারো সেই দায় কার? তুমি তো নাই পারতে পারো। দেখো এইখানে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসলেও সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, প্রায়র, আল্টেরিয়র এবং পোস্টেরিয়র এইগুলোকে বলা হয় লেটিন অ্যাডজেক্টিভ। এই কারণে এগুলোর পরে টু বসে, দেন নয়। কথা হইতেছে সিনিয়র দেন, যে মাই ব্রাদার ইজ সিনিয়র দেন ইউর ব্রাদার। এখন কথা হইতেছে এখানে দেনটা হবে না ভাই। কেন হবে না? সিনিয়র এটা একটা লেটিন অ্যাডজেক্টিভ। এখানে এই যে ও আর যুক্ত, যে সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, সুপেরিয়র, পোস্টেরিয়র, অ্যাল্টেরিয়র এবং প্রায়র, এগুলো মুখস্থ হয়ে গেছে আসলে পড়তে পড়তে। তোমরা কয়েকবার রিডিং করে ফেলবা। এই যে নিয়মগুলো পড়াই এগুলো কয়েকবার রিডিং করে ফেললে একবার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? এগুলোর পরে কি বসে? দেন বসবে না, টু বসবে। একবারে খুব সহজ কথা। এই শব্দগুলোর পরে টু বসবে। আমরা দেনের কথা আনবো কেন? সহজ বাংলা, এই শব্দগুলোর পরে টু বসবে। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো তো, ইনফেরিয়রের পরে কি বসবে ভাই? এখানে টু বসবে। এই যে এখানে সুপেরিয়রের পরে কি বসবে? টু বসবে। এগুলো কি বলতে হবে নাকি? এই শব্দগুলো মুখস্থ করাটা বা মনে রাখাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। তাহলে শব্দগুলো মনে রাখবা। কিচ্ছু না, সিনিয়র এখানে টু বসবে। ঠিক আছে? আই হোপ যে কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, আমরা 11 নাম্বার যাব। একই ব্যক্তি বা বস্তুর দুটি গুণের তুলনা করতে প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে সর্বদা মোর বা লেস বসে। কখনো অ্যাডজেক্টিভের সাথে ইয়ার বা আর যুক্ত হয় না, অর্থাৎ গুণটির অ্যাডজেক্টিভের কম্পারেটিভ হয় না। দেখো বিষয়টা কি বলছে, একই ব্যক্তি বা বস্তুর দুটি গুণের তুলনা করতে প্রথম একই ব্যক্তি বা বস্তুর দুটি গুণের তুলনা করছে। যে একই ব্যক্তি, ধরো আলিফ এবং রাজ, ভিন্ন ব্যক্তির গুণ, আলিফের একটা গুণ, রাজের একটা গুণ। দেখো আলিফ ইজ মোর ব্রেভ দেন প্রুডেন্ট। এখানে খেয়াল করো, জাস্ট এখানে দুইটা বিষয় মনে রাখবা, যে একই ব্যক্তির যদি একটাই, হুম, মানে আলিফ হচ্ছে তোমার প্রুডেন্ট, মানে হচ্ছে তার একটা দূরদর্শী, মানে আলিফ মানে দূরদর্শীর চেয়ে সাহসী বেশি। ঠিক আছে? তাহলে আলিফেরই দুইটা গুণ কি না? কি বলছে? একই ব্যক্তি বা বস্তু দুইটা গুণের তুলনা। এখানে আলিফের একটা গুণ কি হচ্ছে? ব্রেভ। আর একটা গুণ কি? প্রুডেন্ট। তাহলে আলিফের গুণ কয়টা? দুইটা। একই ব্যক্তির দুইটা গুণ কিন্তু, বাট এখানে কি হয়েছে? আলিফ ইজ ব্রেভার দেন রাজ। এখানে ভিন্ন ব্যক্তির গুণ হয়েছে না? আর রাজেরও একটা গুণ বুঝাইছে ব্রেভার, আলিফেরও বুঝাইছে। মূল আমাদের রুলসটা কি? একটা ব্যক্তির দুইটা গুণ থাকবে, যেটাই ব্রেভ সেটাই প্রুডেন্ট। মানে যে ব্যক্তিটাই একটা ব্যক্তির গুণ, ধরো তুমি মানে মানে ব্যাপারটা এইরকম যে তুমি ভালোর চেয়ে তুমি নৈতিক গুণ সম্পন্ন, তাইলে কি তোমার দুইটা গুণ না? তুমি ভালো এবং তুমি নৈতিক গুণ সম্পন্ন, দুটি গুণ তোমার একটা ব্যক্তিরই। তখন কি হবে? তখন হবে কি, যে প্রথম গুণটার সামনে সর্বদা মোর বা লেস বসে, কখনো অ্যাডজেক্টিভের সাথে ইয়ার বা আর যুক্ত হয় না। তাহলে কি করবে? এই যে
এইখানে ব্যাপারটা কিন্তু বোঝার আছে, খুব জটিল একটা কনসেপ্ট ভাই, খুব জটিল একটা কনসেপ্ট। এখানে তোমরা অনেকেই বলবা এখানে ব্রেভার করে দিবা। দেখো একই ব্যক্তি যখন দুইটা গুণ বসবে তখন জাস্ট ওই অ্যাডজেক্টিভের সামনে মোর বা লেস বসাবা। এখন যদি তুমি বেশি গুণ বোঝাইতে চাও, অনেক গুণ বোঝাইতে চাও, তাহলে তুমি মোর বসাবা। আর যদি তুমি গুণ কম বোঝাইতে চাও, তুলনামূলক কমিয়ে নিয়ে আসতে চাও, তাহলে তুমি লেস বসাবা। এটা টোটালি ডিপেন্ড করবে তোমার অর্থগত প্রাসঙ্গিকতার উপর। ঠিক আছে, 50 নাম্বারটা একটা বলে দেন। ঠিক আছে, 50 নাম্বারটা কি সমস্যা হয়েছে? 50 নাম্বারটা এখানে ভাই, আচ্ছা ও ওকে 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 50 নাম্বারটা দেখো, 50 নাম্বারটা এইখানে যেটা মনে রাখবা, এখানে যে আই এম সিনিয়র টু হিম, এটা তো ঠিক আছে। এখন ইন পয়েন্ট অফ লেন্থ অফ সার্ভিস, ইন পয়েন্ট অফ, এখন ইন এইখানে কেন বসলো, অন্য কিছু কেন বসলো? প্রথম কথা হচ্ছে এইটা আর এটা তো মাইনাস ভাই, প্রথমেই মাইনাস, এই দুটো মাইনাস। ঠিক আছে, এখন আর কি থাকলো? আর থাকলো এইটা এ নাম্বারটা, আর কি ডি নাম্বারটা। ডি নাম্বারটা যে এল কেন বসবে ভাই এখানে? এইরকম কোন শব্দ দেখছো দুনিয়াতে তুমি নাকি? এ এল আছে না, এখানে এ টি আছে, দেখো তো এখানে। একটু ওয়েট করো, একটু 50 নাম্বারের এমসিকিউ, একটু জাস্ট ওয়েট করো। 50-এ এখানে মনে হয় অ্যাট আছে। এখন এট দ্য পয়েন্ট অফ লেন্থ অফ সার্ভিস, এইটা ভালো বোঝার জন্য এটা প্রিপজিশন একটু ভালো বুঝতে হবে। ঠিক আছে, প্রিপজিশনটা ভালো বুঝতে হলে পারলে তখন আসলে এই টপিকটা ভালো বুঝতে পারবা। সো আমরা প্রিপজিশন পড়ে আসি, তারপর আমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমরা 11 নাম্বারই আবার ফিরে যাই। 11 নাম্বার আমরা যেটা বলছিলাম যে একই ব্যক্তি যখন দুইটা গুণ বুঝাবে তখন ওই বাক্যের অ্যাডজেক্টিভের সামনে মোর অথবা লেস বসাবো অর্থ অনুসারে। বাট যখন ভিন্ন ভিন্ন ব্যক্তি বসবে তখন আমরা সাধারণ নিয়মে করব। বুঝতে পারলা? ক্লিয়ার? 11 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো তো? 11 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো? 11 নাম্বার ক্লিয়ার কিনা? ক্লাস কখন শেষ হবে? আর 11 মিনিট পরে ক্লাস শেষ হবে। সব পেজেই কি শারমিন ইসলাম? সব পেজেই ডিটেলস পড়ানো হয়। আজকে 14 নম্বর ক্লাস। ইতোমধ্যে ক্লাস হয়ে গেছে 13টা। তোমরা যখন ইউটিউবে ক্লাসটা দেখবা তখন দেখবা যে নিচের দিকে হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিংক আছে। সেখান থেকে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবে পেজে মেসেজ দিয়ে। আর যারা এখন দেখতেছো তারা যদি পেজে মেসেজ দাও তাহলে মেসেঞ্জার গ্রুপের লিংক পাবা। কখন ক্লাস হবে, কি হবে না হবে সবকিছু বিষয় তোমরা ওইখানে জানতে পারবা। বুঝতে পারলা? তো এটা কোনো জটিলতার কিছু নাই। ঠিক আছে? আমরা আমরা নেক্সট নিয়মে চলে যাব। নেক্সট নিয়মে সাধারণত দেন এবং অ্যাজ বা সো, সাধারণত দেন, অ্যাজ বা সো বা অ্যাজ এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ভয়েসে কি করি যে সাবজেক্টটাকে অবজেক্ট করি, অবজেক্টটাকে সাবজেক্ট করি না। বাট ডিগ্রিতে, ডিগ্রিতে প্রোনাউন নো চেঞ্জ। তুমি তুমি যদি এই আইটাকে, এইটা সাবজেক্ট আছে, এটাকে যদি তুমি দিল্লি পর্যন্তও নিয়ে যাও, আই আই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তুমি শুরু থেকে শেষে নিয়ে যাও, মাঝে নিয়ে যাও, যেখানে বসাও আই আই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ফরমেশন কোনো চেঞ্জ হবে না প্রোনাউনের। যে সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্মে থাকবে। ব্যাপারটা খেয়াল করো। এই রুলসটা খুব জটিল করেছে, এর জটিলতার কিছু নাই। এখন খেয়াল করো তো, হি ইজ টলার দেন, তোমরা 100% স্টুডেন্ট দাগাবে যে এখানে মি, বাট মি এইখানে হবে না, এইখানে সাবজেক্টিভ ফর্ম আই হবে। সব সময় মনে রাখবা যে দেন, অ্যাজ অথবা সো, দেন অ্যাজ সো এগুলোর পরে সব সময় সাবজেক্টিভ ফর্ম বসবে। ঠিক আছে, সব সময় সাবজেক্টিভ ফর্ম বসবে। এটা আমরা একটা জায়গায় শিখে এসেছি, তোমরা কতটুকু গুরুত্ব দিয়েছিলে আমি জানি না। প্রোনাউনের ক্লাসে সম্ভাব্য এটা পড়ানো হয়েছিল। দেখো এখানে কোনটা কারেক্ট উত্তর? সি নাম্বারটা কারেক্ট। আচ্ছা, সি নাম্বারটা কেন কারেক্ট নয় আর ডি নাম্বারটা কেন কারেক্ট নয়? কারেক্ট, এইখানে একটা দ্বন্দ্ব আছে ভাই। এখানে এখানে একটা ঝামেলা আছে। এই নিয়মটা মানে ইনকারেক্ট বলছে। ও আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট। আচ্ছা, এইটা 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 কারেক্ট হইতো কখন সেটা নিয়েও আমি বলবো। এইটা কারেক্ট হইতো কখন এটা নিয়ে আমরা বলবো। এইটা নিয়ে আমরা একটা দ্যাট অফ এবং দোস অফ এর নিয়ম পড়ছিলাম। ঠিক আছে, দ্যাট অফ আরো একটা নিয়ম পড়ছিলাম পসেসিভ প্রোনাউনে, যে পসেসিভ প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসানো যায়। বাট সেইটার হিন্টস আগের বাক্যে দেয়া নেই। এখন কথা হচ্ছে বাকিগুলো ভুল না ঠিক, এগুলো কেন ঠিক সেই ব্যাখ্যায় আসো। দেখো, হি ইজ বেটার দেন মি। এখন কথা হচ্ছে এখানে মি বসবে না আই বসবে, এইটা আসলে ভেরি করে। এখানে যদি মি ছিল তাহলে মি মিয়ে আছে। ঠিক আছে, আর যদি আই ছিল তাই আই ছিল। এখন কথা হচ্ছে ভাই আপনি তো বলছেন যে সাবজেক্টিভ ফর্মে বসবে, বাট এইটা যদি তোমাকে, এইটা এইটা আসলে এই এই ধরনের কোশ্চেন যে কারেক্ট ইনকারেক্টের বিষয় যদি আসো, এইটা কারেক্ট। বাট যদি আমি চেঞ্জ এর জায়গায় আসি, পরিবর্তন করি, ধরো হিটা দেনের জায়গায় নিয়ে গেছি, এখন এই ক্ষেত্রে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? সাবজেক্টিভ ফর্মটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট।
যে ওই যে এইখানে এখানে একটা কথা লিখে দিছে, কিন্তু এইখানে একটা কথা লিখে দিছে ভাই, যে প্রশ্নে যদি দুইটা অপশনে থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মটাই নির্বাচন করা উত্তম। অপশন যদি দুইটা থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মটাই নির্বাচন করা। 54 এর এ কারেক্ট। আচ্ছা 54 কি কারেক্ট? এ কারেক্ট কিভাবে? এই এইখানে এইখানে এই রুলসটা আমি যতটুকু পড়িয়েছি তারপরে একটা লাইনে কিছু কথা আছে, এই কথাগুলো একটু খেয়াল করো। তবে ইনফর্মাল ইংলিশে দ্যানের পরে অবজেক্ট ব্যবহৃত হয়। ইনফর্মাল মানে যখন আমরা ফর্মালের আলোচনায় আসব, যখন আমরা ফর্মাল ইংলিশ ব্যবহার করব তখন দ্যানের পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, বাট ইনফর্মালে দ্যানের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়। এখন কথা হইতেছে, তোমার এলাকায় মান্দাতার আমলে কিছু টিচার আছে না, যাদের বয়স মনে করো প্রায় 60-এর কাছাকাছি, তারা তো ভাই ফর্মাল ইনফর্মালের এত বালাই রাখবে না, অধিকাংশ টিচারই রাখে না। ওদের কাজ হইতে শিখো, পড়ানো পড়ানো পড়ানো, প্রচুর পড়ানো। তো এখন কথা হইতেছে, পড়িয়ে তারা তো এইভাবে তোমাকে ক্লিয়ার করবে না। তো এইটা হইতেছে ইনফর্মাল, যেইখানে দুইটা অপশনে থাকবে, এই যে এ নাম্বারটা কারেক্ট, বাট এইটা হইতেছে ইনফর্মালি কারেক্ট, বাট সি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েটলি কারেক্ট। বুঝতে পারলা ব্যাপারটা? এখন কথা হইতেছে, বুঝতে পারলা কি ব্যাপারটা, কি ক্লিয়ার কি? 54 পর্যন্ত, 54 ধারণাটা যে প্রশ্ন করেছো তার কাছে সহ বাকি সবার কাছে ক্লিয়ার তো? 55 নাম্বার আসো। কেন হয়েছে? এই যে প্রশ্নে কি দুইটা অপশন আছে না, মিও ঠিক আছে, আইও ঠিক আছে। এখন কোনটা কারেক্ট হবে? আমি বলছি যে যখন সাবজেক্টিভ টাইপ আমাদেরকে চুজ করতে হবে। বুঝতে পারলা কি? বুঝতে পারলা কিনা এটা আমাকে বলো ভাই। এই যে এই 55 নাম্বারটা বুঝতে পারলা কিনা এটা বলো। 54 এ কিভাবে কারেক্ট? আব্দুল সালাম আমি উত্তর দিয়েছি ভাই। এ এ কিভাবে কারেক্ট আমি এইটা তোমাদেরকে উত্তর দিয়েছি। ঠিক আছে? এ কিভাবে কারেক্ট, কেন কারেক্ট হলো এই উত্তরটা আমি দিয়েছি। ওকে, নেক্সট বিষয় আসো। তোমাদের নেক্সট নিয়মটা আসো। তোমাদের নেক্সট নিয়ম দেখো এবার, যে পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি অথবা কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে মাস, ভেরি মাস বসে। খেয়াল করো, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম ভাই। অ্যাডমিশন টেস্টে আমি প্রচুর ভুল করছি, এই নিয়মের প্রচুর ভুল করছি, কারণ এইটা চর্চা ছিল না। একটা বিষয় হচ্ছে যে এই নিয়মটা সবাই ভুল করবে। কেন ভুল করবে? কারণ আছে। অনেকেই ভুল করে এইটা, অনেকেই ভুল করে এবং আমিও করছিলাম। এখানে সবাই মোর দাগাবে, বাট এটা 100% ভুল হবে। কারণ মনে রাখতে হবে, কখনো ডাবল কম্পারেটিভ হয় না। ডাবল কম্পারেটিভ হয় না, এই কথাটা আবার কেমন কথা হইলো? ডাবল কম্পারেটিভ হবে না, ডাবল কম্পারেটিভ কখনো হবে না। এখন ডাবল কম্পারেটিভ কিভাবে হলো যদি মোর বসাই? আচ্ছা আমরা এখানে মোরটা বসালাম, ধরো আমরা এখানে মোরটা বসিয়ে ফেলেছি, তাইলে মোরটা একটা কম্পারেটিভের সাইন, কিন্তু আমরা মোর দিয়ে কম্পারেটিভ করেছি, এটা একটা সাইন। আর একটা কি, আমরা ইয়ার দিয়েও কিন্তু কম্পারেটিভ করেছি, এইটা একটা সাইন। তাহলে সাইন এখানে কয়টা? দুইটা সাইন, দুইটা চিহ্ন। ইয়ার দিয়েও কম্পারেটিভ করা যায়, তারপরে মোর দিয়েও করা যায়। তো এখন তুমি যদি মোর দিয়েও করো আবার ইয়ার দিয়েও করো, তাহলে এটা কি হইলো? জগা খিচুড়ি হবে না, এটা ডাবল কম্পারেটিভ হবে না। তাইলে উত্তর কি হবে? উত্তর তখন এইটা হবে যদি পজিটিভ হয়। ডাবল পজিটিভও কিন্তু হবে না। হ্যাঁ, তুমি যদি ভেরি বসাইতে পারো পজিটিভের পূর্বে, আর যদি এটা যেহেতু পজিটিভ না, যে গ্লুমিয়ার দেখে আমরা বুঝতেছি এটা কম্পারেটিভ, তাহলে এখানে মাস বা ভেরি মাস বসাবা। তাহলে কি বসাবো তোমরা? মাস বা ভেরি মাস। এটা মুখস্থ করে ফেলবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিয়ম। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 14-15 সেশনে প্রশ্নটা আসছিল। একটা বিষয় মনে রাখবা, যে বিসিএস এর যারা এক্সপার্ট তারা ঢাকা ইউনিভার্সিটি এক্সপার্ট। পেইড ব্যাচ সম্পর্কে শেষে একটু বলবেন। পেইড ব্যাচ সম্পর্কে কি বলবো ভাই? পেইড ব্যাচ সম্পর্কে কিছু বলার নাই। পেইড ব্যাচ সম্পর্কে তোমাদের একটা জিজ্ঞাসা। আচ্ছা পেইড ব্যাচ সম্পর্কে একটা ধারণা তোমাদের ক্লিয়ার করি। মূল কথা হইতেছে, আমি এই পেইড ব্যাচের কোর্স ফিটা ঠিক করেছি 510 টাকা। ঠিক আছে? এইটা এটা সময় নিয়ে শিখাবো আমি তোমাদেরকে। এখন কথা হইতেছে, পেইড ব্যাচ যদি পড়ি আমি, তাহলে ফ্রি ক্লাসগুলো করলেই তো হয়। হ্যাঁ, ঠিক আছে। ফ্রি ক্লাসগুলো করলে হবে, অনেকাংশ ক্লিয়ার হবে। বাট আমি পেইড ব্যাচে যেটা দিব তোমাদেরকে, বেসিক ইংলিশ শিখাবো। সেইটা মাস্টার থেকে না, সেটা আমার লেকচার শিট থেকে। এখন কথা হচ্ছে, কেন আপনার লেকচার শিট কি মাস্টার থেকে বড় নাকি? ভাই কিছু বিষয় আসলে গুছিয়ে শেখাতে হয়, কিছু বিষয় গুছিয়ে শেখাতে হয়। ঠিক আছে? সেইটা এখানে বই আকারে নাই। টিচারেরও তো ভূমিকা আছে। না হলে তো স্কুল কলেজগুলোতে তোমাদেরকে মানে বছরের প্রথম দিন স্কুল খুলতো, সবাইকে বই খাতা দিয়ে দিত, আর একবারে বছরের ডিসেম্বর মাসে এসে পরীক্ষা নিত। তাই তো হওয়ার কথা ছিল। তো বইয়ের একটা ভূমিকা, শিক্ষকের আলাদা একটা ভূমিকা। ঠিক আছে? তো এই ভূমিকাটা দুইজনের আলাদা আলাদা। এই কারণে আমার ভূমিকা এই বেসিক ইংলিশ শেখানো। সেকেন্ডলি আমি কি করব? তোমাদেরকে প্রচুর এমসিকিউ টেস্ট সলভ করাবো।
প্রচুর এমসিকিউ টেস্ট। এই যে ধরো তুমি মনে করো যে এই যে বললা যে ভাইয়া আমি 57 নাম্বারটা বুঝি নাই, এটা তুমি আমার সাথে কথা বলে বোঝাই নিতে পারবা। মানে এটা কোথায় পারবা? দুইটা দুইটা অপশন, টেলিগ্রাম গ্রুপ থাকবে, টেলিগ্রাম একটা গ্রুপ থাকবে, আবার হচ্ছে তুমি আমাকে ক্লাসে যে জুমে যখন ক্লাস হবে তখন তুমি এই কোশ্চেন গুলো আমার কাছে তুমি প্রশ্নগুলো করতে পারবা। এই যে সুবিধাটা, এইটা তুমি পাবা না, এটা তুমি ফ্রি ক্লাসে পাচ্ছো না। আমি সব প্রশ্ন তোমাদের ওইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াই না, আমি রুলস গুলো বোঝাই দেই যতটা সর্বোচ্চ সম্ভব সেটা। আর বেসিক ইংলিশের ধারের কাছ দিয়েও যাই না, ব্যাখ্যা করি, অনেক কিছু বুঝোই না, অনেক কিছু বুঝো না তোমরা। সো ওগুলো ওগুলো এখানে ওই বিষয়গুলো নাই, ওগুলো 6-7 এর বাচ্চা কাচ্চাকে পড়ানো হয়। যাই হোক, তোমরা যদি মনে করো যে পেইড ব্যাচে ভর্তি হবা তাইলে তোমরা 510 টাকা দিয়ে এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারো, ঠিক আছে? 01707042501। এখন ক্লাস কবে শুরু হবে? ক্লাস আমি দুটা মুহূর্ত ঠিক করেছি, যে রমজানের মাঝামাঝি শুরু করব বা ঈদের পরে শুরু করব। এখন কথা হইতেছে ভাই যেদিন ক্লাস শুরু করবেন সেদিন ভর্তি হব, ওইরকম কোনো সুযোগ নাই ভাই, ঠিক আছে? যারা ক্লাস শুরু হওয়ার অন্তত 3-4 দিন আগে থেকে ভর্তি আমি আর নিব না, কারণ আমি এটা স্টুডেন্টের মানে লিমিটেশন দেখে তারপর ভর্তি বন্ধ, কারণ সারা জীবন ওইভাবে ভর্তি নেওয়া চলবে না। বুঝতে পারলা? ক্লিয়ার ক্লিয়ার। মাস্টার বই কি সব প্রশ্ন পড়ানো হবে বিগত সালের? যত প্রশ্ন আছে সব পড়ানো হবে, ঠিক আছে? তোমাদের যত প্রশ্ন তোমরা বুঝবা না সবগুলো প্রশ্ন সলভ দেওয়া হবে। বুঝতে পারলা? এই হচ্ছে বিষয়। আর এই 510 টাকা কিন্তু ভর্তি এই রোজায় তোমরা পাবা, পরবর্তীতে আমি এইটা আর রাখবো না ভাই। অনেক কষ্ট আছে এই বই পড়াইতে, অনেক কষ্ট আছে, কারণ আমি এই বই পড়াতে অনেক কষ্ট আছে। তোমরা এর মধ্যে যারা ভর্তি হবে তারা এই ফেসিলিটিটা পাবা, পরবর্তীতে যারা পাবে পাবে না। আর ফ্রি ক্লাসের বিষয় কি? ফ্রি ক্লাস চলছে চলবেই, ওই যে বলে না আমাদের সংগ্রাম চলছে চলবেই, এরকম ফ্রি ক্লাস চলছে চলবেই। এটা নিয়ে দেখো, দ্য সাম ইজ ভেরি ইজিয়ার, তাহলে খেয়াল করো, দ্য সাম ইজ ভেরি ইজিয়ার, এখানে খেয়াল করো ইজিয়ার মানে হচ্ছে সহজ, এখন ভেরি আছে, তাহলে এখানে কি বসাবো? মাস বসাবো। এর মোর কেন বসাবো না? কারণ ডাবল কম্পারেটিভ করা যায় না, মোর বসালে একটা কম্পারেটিভ, ইজিয়ার বসালে আরেকটা কম্পারেটিভ, হয় না, এটা ভালো না, অসুন্দর, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। নেক্সট আসো, নেক্সট আসো। এগুলো একই স্টাইল ভাই। আই ফিল ড্যাশ নাও। এখন দেখো এখানে মোর হ্যাপিয়ার, এটা ভুল, মোর হ্যাপিয়ার হবে না, তাহলে কি হ্যাপিয়ার হবে? মাস হ্যাপিয়ার হবে, ঠিক আছে? 59 নাম্বারে হানি ইজ সুইট, হানি ইজ ড্যাশ সুইট, এখানে কি হবে? হানি ইজ ড্যাশ সুইটে, দেখো হানি ইজ কি সুইট হবে বলো তো? হানি ইজ ভেরি সুইট। এখন কথা হইতেছে হানি ইজ ভেরি সুইট, এটি কারেক্ট উত্তর। টু মাস সুইট প্রয়োজন নাই, টু মাস সুইট কোনো দরকার নাই, খুব ভালো। এখন কথা হচ্ছে কেন হইল না? নিয়ম কি পড়ছিলা? নিয়ম কি পড়ছিলা? যদি কম্পারেটিভ থাকে তাহলে মাস বসবে, এখানে কি কম্পারেটিভ আছে? সুইট, সুইটার, সুইটেস্ট, এটা কি কম্পারেটিভ? এটা পজিটিভ, তাহলে ভেরি বসবে, পজিটিভের পরে ভেরি বসবে, আর পজিটিভ বাদে অন্য কিছু পরে মাস বা ভেরি মাস বসবে। বুঝলা কি ব্যাপারটা? বুঝেছো কিনা বলো তো? আমরা তো এবার অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমাদের ঈদের পর কয়েকদিনের মধ্যে পরীক্ষা, এক্সাম শেষ হয়ে যাবে, একটু আগে শুরু করলে ভালো হতো। আমরা সেটা চেষ্টা করার ভাবনা চিন্তা করা যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তোমরা এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা? এই বেটারের সামনে দেখো মাস বসবে, এখানে কমফোর্টেবলের সামনে ড্যান আছে যেহেতু মাস এখানে একটা ঝামেলা আছে। এখানে কেন? এখানে মাস মোর কারেক্ট উত্তর কেন? কেন মাস মোর কারেক্ট উত্তর? কাহিনী আছে। এইখানে তো ভাই কমফোর্টেবল শব্দটা আছে তোমার পজিটিভে, হ্যাঁ? এখন কথা দিচ্ছে ভাই এখানে ভেরি বসাইতেলে, কেন ভেরি বসানো যাবে না? এখানে দেন তো আবার কম্পারেটিভ, দেন তো আবার কম্পারেটিভের সাইন, তাহলে কি করব? ঝামেলা তো লেগেই গেছে। মাছটা তো বসাবো, মোরও বসাবো, মাছ মোর কমফোর্টেবল। বুঝতে পারলে কি ব্যাপারটা? কারণ এটার একটা কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, আর তার সামনে মাছ বসাইতে হবে। এখন কথা হচ্ছে যে তুমি শুধু মাছ বসাও হবে না, ভেরি বসাও হবে না, ডি নাম্বারটা কারেক্ট উত্তর এখানে। এটা যদি না বুঝতে পারো তাহলে বলো, আমি আরো ডিটেলস বুঝাবো তোমাদেরকে, আরো ডিটেলস বুঝাবো না বুঝতে পারলে। এই পর্যন্ত আজকে ক্লাস মোটামুটি শেষ। এই যে 61 নাম্বার থেকে মোটামুটি আজকে ক্লাস শেষ। ক্লাসটা এখনই আমি ইউটিউবে আপলোড করে দিব, তোমরা যে কোনো মুহূর্তে ক্লাসটা দেখে নিতে পারবা, ঠিক আছে? মোরে বসে তো, কোথায় মোর বসবে? আচ্ছা বোঝো নাই, আচ্ছা দেখো, এটা আমি 61 নাম্বারটা একটু ভেঙে বোঝাইতেছি। এখানে খেয়াল করো, এই 60 আর 61 খেয়াল করো তো,
60 নম্বরে কি আছে? বেটার, কম্পারেটিভ আছে তো, রাইট? তাহলে এখানে কমফোর্টেবলটা কম্পারেটিভ থাকার কথা তো। কমফোর্টেবল কি কম্পারেটিভ? না, এটা পজিটিভ, তাই না? তখন পজিটিভ হইলে তো হবে না, কারণ দেন আছে কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে দেনের আগে, অবশ্যই কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে। তাইলে এখানে কিভাবে কম্পারেটিভ করা যায়? এটা যেহেতু অনেক সিলেবাল, কমফোর্টেবল অনেক সিলেবাল, তাহলে এখানে মাস মোর বসে কম্পারেটিভ করতে হবে, মোর বসায়। এখন কথা দিচ্ছে প্রশ্নে যদি মাসটা নাও থাকতো, শুধু যদি মোর থাকতো, সেটাও কারেক্ট হইতে পারতো। এখানে ই নাম্বার অপশন যদি দিতে যে শুধু মোর, সেটাও কারেক্ট। বোঝো, কিন্তু মূল কথা হইতেছে এটা কম্পারেটিভ করতে হবে। এই কমফোর্টেবল শব্দটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর কমফোর্টেবল, ঠিক আছে? মাসটা কোনো ম্যাটার না, মাস যদি নাও থাকে কোনো ব্যাপার না। তোমরা কি বুঝতে পারলা? বোঝো নাই এখনো? এবারও বোঝো নাই? এইবারও বোঝো নাই এই নিয়মটা? এইবারও বোঝো নাই? তোমরা এইটা বুঝবা, এইটা খেয়াল করো। 62 নাম্বার আর এই 61 নাম্বারের সাথে একটু তুলনা কর। দেখো, দ্য পেশেন্ট ইজ মাচ বেটার টুডে। খেয়াল করো, এইখানে ভাই, এইখানে গুডের, এই যে গুড শব্দটার কম্পারেটিভ ফর্ম দেয়া আছে, কিন্তু এইখানে কি কমফোর্টেবল শব্দটার কম্পারেটিভ ফর্ম দেয়া আছে? দেয়া নাই কিন্তু। কম্পারেটিবল শব্দটাই কি পজিটিভ, বাট করতে হবে আমাকে কম্পারেটিভ। কম্পারেটিভ আমি কিভাবে করব? এটা যেহেতু একাধিক সিলেবাল, এই কারণে কম্পারেটিভ এইটা করার দুইটা নিয়ম, হয় ইয়ার যুক্ত করে, আর এটা কি মোর 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 যুক্ত করে। এখন কথা হচ্ছে এইখানে তো এক সিলেবাল না, এক সিলেবাল হলে ইয়ার যুক্ত করব, যেহেতু একাধিক সিলেবাল, তাহলে এখানে মোর যুক্ত করে কম্পারেটিবল করতে, মানে কম্পারেটিভ করতে হবে। এটি এইখানে জটিলতা কেন জানো? এখানে জটিলতা তোমাদের বেসিক না থাকার কারণে জটিলতা। এটা 100% বেসিকের চরম লেভেলের ঘাটতি থাকার কারণে এটা জটিলতা। মাস কারেক্ট হইতো না, শুধু মাস থাকলে মাস কারেক্ট হইতো না। কেন হইতো না? তোমাকে এইখানে ভাই মাসটা ম্যাটার না, এইখানে ম্যাটার হইতেছে মোরটা ম্যাটার, এখানে কম্পারেটিভ ফর্মটা ম্যাটার। এইখানে যদি কমফোর্টেবল শব্দটাই না থাকতো, ধরো এখানে কমফোর্টেবল শব্দটা নাই, আমার এইখানে একটা শব্দ আছে বেটার, তাইলে কারেক্ট উত্তর হইতেছে বেটার মানে কি কম্পারেটিভ ফরম্যাট আছে কিনা। এখানে কম্পারেটিভ ফরম্যাট আছে কিন্তু, তাইলে এখানে আর তখন আবার ফির মোর বসতো না। কম্পারেটিভ আছে যেহেতু তখন আর মোর বসবে না, তখন শুধু মাস হবে। যদি এখানে কম্পারেটিবল না থাকে বেটার থাকতো। এখন কথা হইতেছে এখানে যদি বিউটিফুল থাকতো, এখানে যদি কমফোর্টেবল শব্দটা না থাকে বিউটিফুল থাকতো, তাইলে কি হইতো? এখানে যদি এইখানে যদি থাকতো যে বিউটিফুল, তাহলে বিউটিফুল যদি থাকতো, তখন আবার আবার মোর আসতো। মাস কোনো ম্যাটার না, মাস তখনই ম্যাটার তো ডাবল কম্পারেটিভ যেন না হয়। এখানে তো সিঙ্গেল কম্পারেটিভ হয় নাই রে ভাই, সিঙ্গেল কম্পারেটিভই হয় নাই, তো ডাবল কম্পারেটিভ তো পরের বিষয়। তোমাকে সিঙ্গেল কম্পারেটিভ করার জন্যই মোর বসাতে হবে। এই বিষয়টা যে তোমরা একবারে বুঝে যাবা, এই প্রত্যাশাটা করাটাই বোকামি, ঠিক আছে? শুধু মাস থাকলেও কি মাস কারেন্ট হইতো? এইটা বুঝে বলে দিয়েছি। এটা একবারে বোঝার মানে তোমরা যে বুঝে যাবা, এই প্রত্যাশা করাটাই বোকামি। আমি জানি তোমরা এটা বুঝবা না, তোমরা এটা আবার দেখবা, এটা আবার দেখতে হবে তোমাদেরকে। বাট একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে ডাবল কম্পারেটিভ হয় না, বাট সিঙ্গেল কম্পারেটিভ তো থাকতে হবে। সিঙ্গেল কম্পারেটিভ এখানে তো নাই, ঠিক আছে? আই হোপ যে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে, আরো আশা করছি যে ক্লিয়ার হবে। ওকে, ক্লাস মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। তোমরা ইউটিউবে ক্লাসটা পেয়ে যাবা, আর পেইড ব্যাচের বিষয় নিয়ে বর্ণনা করেছি। পেইড ব্যাচে ভর্তি হলে বেসিক ইংলিশ ক্লাস পাবা, সবগুলো এমসিকিউ নিয়ে টেস্ট পাবা, এবং টেলিগ্রাম এবং জুমে তুমি কথা বলতে পারবা, এবং ডাউট সলভিং পাবা, যে কোনো প্রশ্নের সলভ পাবা। হ্যাঁ, ইনস্ট্যান্ট সলভ পাবা ইনশাল্লাহ। এই হচ্ছে এটার সুবিধা। ক্লাসটা ইতিমধ্যে আমি খুব দ্রুত সময়ের মধ্যে ইউটিউবে দিয়ে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাসগুলো তোমরা 10:30 থেকে আমি একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে 10:30 থেকে রমজানে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। এটা একটা বেসিক একটা সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে রমজান বিষয়টা স্বাভাবিক দিনের মধ্যে একটা পার্থক্য আছে। এখানে তোমার ভালো লাগা মন্দ লাগার একটা বিষয় কাজ করবে। আবার শরীরের একটা বিষয় টায়ার্ডনেস থাকবে। রমজানে যেহেতু সময়ের জায়গাটা খুব কম, খুবই সংকীর্ণ সময়, মানে সকালবেলা ঘুমোতে চলে যায় অনেক একটা সময়, আবার সন্ধ্যাবেলা ইফতার তারাবি বা এগুলো জীবনের অংশ অবশ্যই, বাট সময়গুলো তো আমরা মানে অন্যান্য মাসের থেকে তো এই মাসটা একটু ডিফারেন্ট। সো সেই দিক বিবেচনা করে 10:30 ক্লাসটা থাকবে।
আর দুপুরবেলা ক্লাস না দেওয়ার আরো একটা যুক্তি আছে যে মেয়েদের একটা সমস্যা হয়ে যাবে, কারণ ওদের আসলে কাজ কাম আছে, আসলে ফ্যামিলি লাইফে অনেককে হেল্প করতে হয়। এখানে এমন মানুষও আছে যার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, সো ওনাদের আসলে এই বিষয়গুলো ম্যানেজ করা তাদের পক্ষে সো মাচ ডিফিকাল্ট। সামগ্রিক দিক বিবেচনা করে মনে হয়েছে যে 10:30 মানে গুড, মানে ভেরি গুড টাইম একটা। হ্যাঁ, এই কারণে আমি আসলে 10:30টার সময় দেওয়ার চেষ্টা করেছি। ক্লাসগুলো মানে আগে যেই মানে একটা ফ্লো ছিল সেভাবেই হবে। তোমাদের কাজ হচ্ছে যারা নতুন ক্লাসগুলো দেখবা ১ নাম্বার ক্লাস থেকে দেখা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ এভাবে করে দেখা। হ্যাঁ? এইভাবে মেইনটেইন করে দেখলে ভালো হবে। ঠিক আছে? আর যারা পেইড ব্যাচে ভর্তি হবা বা হয়েছো তাদের হতাশার কিছু নাই। ডেফিনিটলি তোমাদেরকে বেটার কিছু দিব। এখন ফ্রিতে যদি এত কিছু দেই তাহলে পেইড এ তো অবশ্যই কিছু না কিছু তোমাদেরকে দিব। এমনি, এমনি তো টাকা পয়সা নিব না রে ভাই। ওখানেও সুবিধা পাবা তোমরা। তো নেভার বি হোপলেস। ঠিক আছে? আশা রাখো। মানে এইটাও তো মানে বিশ্বাস রাখতে হয় মানুষের, হ্যাঁ? বিশ্বাস রাখলে বিষয়গুলো আশা করছি যে সলভ হবে। ওকে? ভালো থাকবা সবাই। ক্লাসটা YouTube এ পাবা, YouTube এ করবা। যাদের সম্ভব হবে 10:30টার সময় রাত ক্লাস করা, তারা 10:30টার সময় ক্লাস করবা। এটা তোমাদের জন্য হেল্প হবে। কারণ এখানে কিছু একটা প্রশ্ন করা যায়। একটা প্রশ্ন আবার জিজ্ঞাসা করা যায় টিচারকে। হ্যাঁ? এটা তোমাদের জন্য হেল্প হবে। তো ভালো থাকবা সকলেই। ধন্যবাদ সকলকে।